শ্রদ্ধেয় সম্মানিত স্যার এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী যারা আমার ক্লাস পর্যবেক্ষণ করছেন, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আমি রোকেয়া ইরানী, সহকারী শিক্ষক, কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়। কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে জীববিজ্ঞান ক্লাসে দশম শ্রেণীর শিক্ষার্থী তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের জীববিজ্ঞান ক্লাসে জীববিজ্ঞান বইয়ের অধ্যায় 12-এর কিছু অংশ আলোচনা করি। প্রথমে আসো, তোমরা আশা করি পাঠে মনোযোগী হবে। তোমরা বোর্ডে কি দেখতে পাচ্ছ? তোমরা বোর্ডে এটা কি দেখতে পাচ্ছ? এটা সবার পরিচিত, সেই ক্লাস ষষ্ঠ শ্রেণী থেকে তোমরা পড়ে আসছো। এটা হচ্ছে নিউক্লিয়াস, যেটি কোষের প্রাণ বলা হয়। এই নিউক্লিয়াস ছাড়া কোষ কল্পনা করা যায় না। নিউক্লিয়াসের ভিতরে দেখা যায় সুতার মতো যে অঙ্গাণুটা রয়েছে সেটা হচ্ছে ক্রোমাটিন জালিকা, যেটি ইন্টারফেস দশায়, কোষ বিভাজনের ইন্টারফেস দশায় দেখা যায়। এখন আসো, এই নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমাটিন জালিকা, সেইটার কারণে সেটাকে আমরা ক্রোমোজোম হিসেবে জানি। সেটাই হচ্ছে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে বংশগতি ধারক বাহক, যাদেরকে ক্রোমোজোম হিসেবে আমরা জানি। দেখো তোমরা এটা দেখো, এখানে একটা ছবি দেওয়া আছে, ক্রোমোজোমের ছবি। এই ক্রোমোজোমের যেভাবে দেখানো আছে সেটা হচ্ছে তোমার ক্রোমাটিড, প্রত্যেকটা দুপাশে দুপাশে ভাগ হয়ে গেছে ক্রোমোজোমটা, প্রত্যেকটাকে ক্রোমাটিড বলা হয়। এই ক্রোমাটিডের ভিতরে যেটাকে কুণ্ডলী আকারে পেঁচানো অবস্থায় রয়েছে সেটাকে বলা হয় ডিএনএ। এটাকে কি বলা হয়? ডিএনএ বলা হয়। এই ডিএনএ কে যদি আমি আর একটু ভালোভাবে দেখি, অতি ক্ষুদ্র অংশকে আরেকটু যদি ভালোভাবে দেখি, আমরা কি দেখতে পাচ্ছি? ডিএনএ ছবিটা তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ। তাহলে আমরা আজকের ক্লাসে বংশগতি এবং ডিএনএ ও আরএনএ রাসায়নিক গঠন আলোচনা। বংশগতি, ডিএনএ ও আরএনএ রাসায়নিক গঠন আলোচনা করব। ডিএনএ ও আরএনএ রাসায়নিক এখন আসো, ডিএনএ কে কি বলে? ডিএনএ কে বলে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এই ডিএনএ কারণে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে বলা হয় মাতা পিতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে স্থানান্তরিত হয়। এটাকে বলা হয় প্রজাতিভেদে। অবশ্যই প্রজাতিভেদে। আমি যদি ধান গাছের বীজ লাগাই, তা কখনো সেখান থেকে পাট গাছ কিংবা জাম গাছ, আম গাছ হবে না। ধান গাছের বীজ থেকে ধান গাছই জন্ম হবে, কারণ প্রত্যেকটা প্রজাতির ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট। যেমন আমাদের ক্রোমোজোম সংখ্যা কত? 23 জোড়া। সেরকম ধান গাছেও নির্দিষ্ট ক্রোমোজোম সংখ্যা আছে, পাট গাছেও নির্দিষ্ট ক্রোমোজোম সংখ্যা রয়েছে। তাহলে এই ক্রোমোজোমের মধ্যে যে নিউক্লিক অ্যাসিডটা, ডিএনএটা রয়েছে, সেটাকে আমরা এভাবে দেখতে পারি। এই ডিএনএর কারণে কিসের সৃষ্টি হয়? এই ডিএনএর কারণে প্রজাতিভেদে বৈশিষ্ট্য বিভিন্ন হয়।
তাহলে আমরা বংশগতি কাকে বলে বলবো? পিতামাতার বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হওয়ায় হচ্ছে বংশগতি। তাহলে বংশগতির বস্তুগুলো হবে ডিএনএ, আরএনএ, ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ, জিন, এগুলাকে কি বলা হবে? বংশগতি বস্তু। এখন আসো আমরা এই ডিএনএ ক্রোমোজোমে কে আবিষ্কার করেন? ক্রোমোজোম সম্পর্কে একটু বলি। ক্রোমোজোম আবিষ্কার করেন বিজ্ঞানী স্ট্রাসবার্জার 1875 ক্রোমোজোম আবিষ্কার করেন বিজ্ঞানী স্ট্রাসবার্জার। 1875 তিনি সর্বপ্রথম ক্রোমোজোম সম্পর্কে ধারণা দেন। তাহলে ক্রোমোজোমের কাজ কি? মাতা পিতা থেকে জিন, যা জীবের বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে বহন করে নিয়ে যায়। আবার এই জিন কি তাহলে বলতে পারো? জিন হচ্ছে এই ডিএনএর আরো ক্ষুদ্র অংশ। এই ডিএনএ থেকে যখন আরো স্পেসিফিক্যালি ক্ষুদ্র ভাগে ভাগ করা হয় এবং যেটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য দায়ী, তখন সেটাকে বলা হবে জিন। আচ্ছা, এখন আমরা আসি ডিএনএ গঠনে চলে যাই। এই ডিএনএ, এখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারে, ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কেন? কারণ ক্রোমোজোম কি করে? ক্রোমোজোমের কারণে মানুষের চোখের রং, চামড়ার গঠন, গায়ের রং, চুলের প্রকৃতি সবগুলোই কিন্তু বংশ পরস্পরায় সঞ্চারিত। তাই ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়। এখন আসো ডিএনএ গঠন আমরা লিখি। এখন আমরা ক্রোমোজোম সম্পর্কে বললাম। ক্রোমোজোমের ভিতরে কুণ্ডলী আকারে যে জিনিসটা থাকে তার রাসায়নিক গঠন আমরা এখন আলোচনা করব। প্রথমে আসো ডিএনএটা দেখতে কি রকম মনে হয়? ডিএনএ হচ্ছে একটা ডাবল হেলিক্স। ডিএনএর গঠনটা কি? ডিএনএ গঠন, ডিএনএ দেখায় যাচ্ছে কি একটা ঘুরানো সিঁড়ির মতো। তাহলে এটা কি? ডাবল হেলিক্স, দ্বিসূত্রীয় বলা যায় ডাবল হেলিক্স, যার ডাবল হেলিক্স স্ট্যান্ডার্ড। তাহলে দ্বিসূত্রী, এটা দুই পাশে কি আছে? সুগার আর ফসফেটের বন্ড আছে। দুই পাশে কি আছে? সূত্রের দুই পাশে কি আছে? সুগার আর ফসফেট বন্ড আছে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা, ডিএনএ কে আবিষ্কার করছে? মার্কিন বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক 1953। ওয়াটসন ক্রিক কিন্তু এক ব্যক্তি নন। ওয়াটসন এক দেশের বিজ্ঞানী, ক্রিক কিন্তু বিজ্ঞানী ক্রিক অন্য দেশের বিজ্ঞানী। তাহলে ডিএনএ হচ্ছে ডাবল হেলিক্স, দ্বিসূত্রাকার, সর্পিলাকার পলিনিউক্লিওটাইড। পলিনিউক্লিওটাইড কেন? ডিএনএর মধ্যে কি আছে? ডিএনএ কি আমরা লিখে ফেলি পলিনিউক্লিওটাইড। এখন আসলে নিউক্লিওটাইডটা কি? আমরা জানি পলিমার কিভাবে গঠিত হয়। পলিমার হচ্ছে অনেকগুলা মনোমারের সংযোগ। আমরা কেমিস্ট্রিতে এই জিনিসটা জানি, অনেকগুলা মনোমার মিলে পলিমার। তাহলে প্রত্যেকটি মনোমার, ডিএনএর ক্ষেত্রে কি প্রত্যেকটি মনোমার হচ্ছে একটি নিউক্লিওটাইড। তাহলে এটা পলিনিউক্লিওটাইড কেন? এটা অনেকগুলা নিউক্লিওটাইডের সমষ্টি যেটা চেইন আকারে যুক্ত থাকে। এখন আসো প্রত্যেকটা নিউক্লিওটাইড কি কি অংশ নিয়ে গঠিত আমরা একটু লিখি। 3 নাম্বার পর্যন্ত আসছি। প্রত্যেকটা নিউক্লিওটাইড কি কি নিয়ে গঠিত? প্রত্যেকটা নিউক্লিওটাইড একটি ক্ষারকটা তোমার কি হতে পারে? অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। হ্যাঁ, একটি করে ক্ষারক থাকবে। তারপরে কি থাকবে?
5 কার্বন বিশিষ্ট শর্করা, 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার বলে এটাকে, 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা বা রাইবোজ সুগার, রাইবোজ শর্করা। আরেকটা জিনিস অজৈব ফসফেট, ইনঅর্গানিক ফসফেট, এই যে সুগার ফসফেট বন্ড, তাহলে অজৈব ফসফেট। তাহলে এই তিনটি জিনিস নিয়ে প্রত্যেকটা নিউক্লিওটাইড গঠিত। নিউক্লিওটাইডকে আমরা এভাবে লিখতে পারি, কিভাবে লিখবো আমরা একটু ভালো করে খেয়াল করো। নিউক্লিওটাইডকে আমরা কিভাবে লিখবো, এভাবে দেখাতে পারি। এটা হচ্ছে তোমার শর্করা, 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা, যেটা এখানে একটা সি, এখানে একটা সি, এখানে একটা 5টা কার্বন, ঠিক আছে। এরপরে একটা ফসফেট বন্ড, এর পাশে কি থাকবে, ফসফেট বন্ড, আর এদিকে নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস মানে নাইট্রোজেন ক্ষারক। নাইট্রোজেন বেস কি কি হতে পারে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। তাহলে এটা হচ্ছে একটি নিউক্লিওটাইড, একটি নিউক্লিওটাইড। এইরকম অসংখ্য নিউক্লিওটাইড একটার সাথে একটা যুক্ত হয়ে মনোমারের মতো, মনোমার যেমন একটার সাথে একটা যুক্ত হয়ে পলিনিউক্লিওটাইড পলিমার সৃষ্টি করে, এখানে ডিএনএ এর ক্ষেত্রেও অনেকগুলো নিউক্লিওটাইড একসাথে যুক্ত হয়ে পলিনিউক্লিওটাইড চেইনের মতো সৃষ্টি করে, যেটা আমরা ডিএনএ হিসেবে দেখি, এবং এটা ডাবল হেলিক্স। এখন আসো নাইট্রোজেন বেসগুলো আবার দুভাবে থাকে, এটা বলি। নাইট্রোজেন বেসগুলো একটা হচ্ছে পিউরিন ফর্মে, আরটা হচ্ছে পাইরিমিডিন ফর্মে। এখন আসো পিউরিন আর পাইরিমিডিন। পিউরিন নাইট্রোজেন বেসগুলো একটা হচ্ছে তোমার পিউরিন, পাইরিমিডিন। পিউরিনে থাকে তোমার অ্যাডেনিন গুয়ানিন মিলে পিউরিন, পাইরিমিডিন, সাইটোসিন, থায়ামিন। আচ্ছা, এরপরে আসো একটি সূত্রের অ্যাডেনিনের সাথে, তোমরা একটু খেয়াল করো এখানে কতটুকু দেখা যাচ্ছে। একটি সূত্রের অ্যাডেনিনের সাথে, একটি সূত্রের অ্যাডেনিনের সাথে আরেকটি সূত্রের থায়ামিন থাকে। তাহলে আরেকটা বৈশিষ্ট্য কি, একটি সূত্রের অ্যাডেনিনের সাথে আরেকটি সূত্রের থায়ামিন থাকে, এবং মাঝখানে থাকবে দুইটি হাইড্রোজেন বন্ড। আবার আসো, একটি সূত্রের থায়ামিন থাকলে এক পাশে, আরেকটি সূত্র থাকবে অ্যাডেনিন। আবার একটি সূত্রে যদি গুয়ানিন থাকে, আরেকটা সূত্রে থাকবে সাইটোসিন। আবার একটি সূত্রে সাইটোসিন থাকে, আরেকটি সূত্রে থাকবে গুয়ানিন। তাহলে সাইটোসিন আর গুয়ানিনের মধ্যে 3টি হাইড্রোজেন বন্ড, আর এখানে অ্যাডেনিন আর থায়ামিনের মধ্যে, থায়ামিন আর অ্যাডেনিনের মধ্যে 2টি করে হাইড্রোজেন বন্ড থাকে। এখন আসো আরেকটা বৈশিষ্ট্য, যেটা হচ্ছে তোমার এই যে হেলিক্স ঘুরানো সিঁড়ির মতো, এই পাশে যদি তোমার 3 প্রাইম থাকে, হেলিক্সের অপর প্রান্তে থাকবে 5 প্রাইম। এ পাশে যদি এই হেলিক্সটা যদি 5 প্রাইম থাকে উপরের দিকে, এভাবে নিচে হবে 3 প্রাইম। তাহলে হেলিক্সগুলা পরস্পরের পরিপূরক কিন্তু বিপরীত। পরিপূরক বলা হচ্ছে কেন, অ্যাডেনিনের সাথে থায়ামিন, থায়ামিনের সাথে অ্যাডেনিন, গুয়ানিনের সাথে সাইটোসিন, সাইটোসিনের সাথে গুয়ানিন, সেজন্য একটি আরেকটি পরিপূরক কিন্তু পরস্পর বিপরীত। আচ্ছা, এরপরে আরেকটা পয়েন্ট আসো, এই যে একটি ঘূর্ণন তুমি দেখতে পাচ্ছ, এই প্রতিটি ঘূর্ণন যেখান থেকে এতটুকু পর্যন্ত, এখানে কয়টি নিউক্লিওটাইড,
এখানে 10টি নিউক্লিওটাইড থাকবে। কয়টি? প্রতিটি ঘূর্ণনে কি থাকবে? 10টি নিউক্লিওটাইড থাকবে। নিউক্লিওটাইড প্রতিটি ঘূর্ণনে 10টি নিউক্লিওটাইড থাকবে এবং এই যে ঘূর্ণনের দৈর্ঘ্য কত হবে? 34 অ্যাংস্ট্রম। 34 অ্যাংস্ট্রম। তারপরে 34 অ্যাংস্ট্রম আমরা জানি 1 অ্যাংস্ট্রম সমান 10 টু দি পাওয়ার -10 মিটার। এটা একটা এক্সট্রা নলেজ। 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -10 মাইক্রন। তাহলে কত ক্ষুদ্র এই নিউক্লিওটাইড, এই ডিএনএটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা অনেক ক্ষুদ্র। নিউক্লিয়াসের গঠন মোটামুটি আরেকটু আছে। আরেকটা ব্যাপার এখানে বলা যায়, এটা বলা হয় না, ক্ষারগুলা নাইট্রোজেন বেসগুলা যে এডিনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন এরা কিভাবে ফ্ল্যাট শায়িত ফ্ল্যাট আকারে থাকে। তাহলে ডিএনএ এর গঠন, তোমরা ডিএনএ এর গঠন, ডিএনএ রাসায়নিক গঠন যদি বলে এভাবে তোমরা ভৌত গঠন আর রাসায়নিক গঠন যখন বলবে তখন এই বৈশিষ্ট্যগুলো এক এক করে পর্যায়ক্রমে বলতে হবে। তাহলে ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, যেটার মাধ্যমে বৈশিষ্ট্য বংশ পরস্পরায় এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যায়। এটাই হচ্ছে তোমার বংশগতি। এখানে আরেক ধরনের নিউক্লিক অ্যাসিড আছে যেটাকে বলা হয় আরএনএ, রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ যেটাকে বলা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। এটাকে আমরা এভাবে দেখি মোটামুটি, যেটা হচ্ছে তোমার সিঙ্গেল স্ট্র্যান্ড। এটা দেখতে কিরকম? ডিএনএ ছিল ডাবল হেলিক্স, আর এটা হচ্ছে তোমার সিঙ্গেল স্ট্র্যান্ড বা একসূত্রী। এর ক্ষারক জোড়গুলো কিন্তু উন্মুক্ত হয়ে যায়। তাহলে আমরা কি দেখব? ডিএনএ হচ্ছে ডাবল হেলিক্স, আরএনএ হচ্ছে একসূত্রী। এখানে যে সমস্ত জীবের ক্ষেত্রে ডিএনএ থাকবে না সে সমস্ত জীবের ক্ষেত্রে আরএনএ থাকবে। যেমন ধরো টোবাকো মোজাইক ভাইরাস, যেটা হচ্ছে তোমার নিম্ন শ্রেণীর উদ্ভিদ, সেখানে আরএনএ থাকে, ডিএনএ থাকে না, আরএনএ থাকে। এবং আরএনএ ভাইরাসের ক্রোমোজোম সমূহ, আরএনএ ভাইরাসের ক্রোমোজোমের স্থায়ী উপাদান হিসেবে আরএনএটা থাকে। আরএনএ ভাইরাসের ক্রোমোজোমের স্থায়ী উপাদান হিসেবে আরএনএ থাকে। তাহলে এটার গঠন কিরকম? এটাও 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা, ইনঅর্গানিক ফসফেট, সবই ঠিক আছে। তারপরে একটু প্রবলেম আছে, একটু সমস্যা। প্রথমে হচ্ছে কত কার্বন বললাম? 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা। এখানেও আছে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা। 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা। 2 নম্বরে আসো ইনঅর্গানিক ফসফেট, আমি সংক্ষেপে লিখলাম। 3 নম্বরে আসো ক্ষারক, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন। থায়ামিন আছে না? থায়ামিন থাকবে না। এখানে থাকবে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল। তাহলে এটাই হচ্ছে তোমার ডিএনএ এর সাথে পার্থক্য। তাহলে আমরা আরএনএ সম্পর্কে মোটামুটি এই আরএনএ। তারপর আরেকটা ব্যাপার, আরএনএ হচ্ছে তোমার 3 প্রকার। কি কি আরএনএ আছে এটা অবশ্য তোমাদের বায়োলজি বইয়ে নাই, আরএনএ কয় প্রকার সেটা উল্লেখ নাই। তারপরে তোমাদের জানা উচিত আরএনএ কয় প্রকার। আরএনএ হচ্ছে, প্রথমে আসো মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার বা বার্তাবাহক বলে, মেসেঞ্জার বা বার্তাবাহক আরএনএ। বার্তাবাহক এটাকে বলা হয় এমআরএনএ, এম দিয়ে মেসেঞ্জার। তারপর আসো রাইবোজোমাল আরএনএ, রাইবোজোমাল যেটা রাইবোজোমে থাকে, রাইবোজোমাল
আরএনএ যেটা প্রোটিন সৃষ্টি করে। রাইবোজোমাল আরএনএ কি করে? প্রোটিন সৃষ্টি করে। সেজন্য কোষে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কি থাকে? এই অমসৃণ আরএনএ থাকে, যেটা প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে। অমসৃণ এন্ডোপ্লাজমিক কোথায় থাকে? আমরা সেলের ভিতরে নিউক্লিয়াসের বাইরে এই অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা সাধারণত দেখি। এরপর আসো, এটাকে রাইবোজোমাল আরএনএ কে বলা হয় আরআরএনএ, স্মল আরআরএনএ। এরপর আসো টিআরএনএ, ট্রান্সফার আরএনএ। টি ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ। তাহলে এই হলো আরএনএ এর গঠন। তোমরা ছবি সহ ডিএনএ এবং আরএনএ এর রাসায়নিক গঠন বুঝে বুঝে আয়ত্ত করার চেষ্টা করবা। আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি যা বললাম এতক্ষণ। আশা করি তোমরা ভালো থাকবে। পরবর্তী অনলাইন ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। খুদা হাফেজ।